নমস্কার বন্ধুরা, আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.2 এই অধ্যায়ের বেশ কতগুলি অঙ্ক তোমাদের জন্য সমাধান করে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। একের দাগে কি বলছে দেখো, বলছে 2 টাকার 12.2% কত পয়সা দেখি। তাহলে একের দাগে দেখো, তাহলে 2 টাকার 12.2%। তাহলে আমরা লিখতে পারি নিচে 2 টাকা মানে কি, আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে এখানে যেহেতু কত পয়সা জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা পয়সাতে নিয়ে চলে যাব। তাহলে 2 টাকা, এটা আমরা 200 পয়সা লিখতে পারি। 200 ইন্টু, তাহলে 12.2, 2 এর সঙ্গে এই পাশের 12 যেটা পূর্ণ সংখ্যা রয়েছে সেটা গুণ হয় আমরা জানি। তাহলে 12 দুগুণে 24 আর উপরের একটা যোগ হবে। তাহলে 25-এর 2%। এবার দেখো, এবারে এখানে 200 পয়সা ইন্টু 25-এর 2 আর নিচে শুধু 100টা ভাগ হবে এটার সঙ্গে। তাহলে এবারে আমরা এখানে কেটে দেব। দেখো 0 0 কাটে, আবার 0 0 কাটে, এবার 2 এর সঙ্গে 2 কাটলে আমরা পাচ্ছি 25 পয়সা। তাহলে সমান সমান 25 পয়সা। তাহলে আমরা প্রথম অঙ্কে পেলাম 2 টাকা 12.2% সমান সমান কত পয়সা? 25 পয়সা। তাহলে আমরা লিখে দিতে পারি 2 টাকার 12.2% সমান সমান 25 সমান সমান না দিয়েও আমরা শুধু 25 পয়সা, এত পার্সেন্ট হলো 25 পয়সা। এভাবে আমরা উত্তরটা লিখে দিতে পারি। 2 এর দাগে বলছি 840 গ্রামের 30% কত গ্রাম। তাহলে 840 গ্রামের 30% কত গ্রাম? 840 গ্রামের 30%। তাহলে 840 গ্রামের 30% মানে কি? 840 গ্রামের 30% মানে 30/100। তাহলে আমরা এটা গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 0 0 কাটে, 0 0 কাটে, তাহলে উপরে রয়েছে 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25। তাহলে 252 গ্রাম। তাহলে 840 গ্রামের 30% মানে 252 গ্রাম। 3 অঙ্কটা কি বলছে? 25 টাকার 8%। তাহলে 25 টাকার 8%। তাহলে 25 টাকার মধ্যে থেকে 8% মানে কত সেটা আমাদেরকে হিসাব করতে বলছে। তাহলে সিম্পল অঙ্ক 25 ইন্টু 8/100, এটা দিয়েই আমরা করলে হয়ে যাবে। তাহলে 25 দিয়ে আমরা 100 যদি কাটি, 4 25 100, 4 দিয়ে 8 কাটলে 2, তাহলে সমান সমান 2 টাকা। 4 অঙ্কে বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত অংশ। তাহলে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? দেখো 55 গ্রাম এটা আলাদা একটা এককে রয়েছে এবং এখানে 5 কিলোগ্রাম এটা একটা আলাদা এককে রয়েছে। তাহলে এই একক থেকে আমাদেরকে পরিবর্তন করে নিতে হবে। এই 5 কিলোগ্রামকে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে, যেহেতু আমাদের 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত জিজ্ঞাসা করে। তাহলে 5 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 5 কিলোগ্রাম সমান সমান 5000 গ্রাম। কেন 5000 গ্রাম? এটা আমি তোমাদেরকে লিখে দেখাই। দেখো একটা নিয়ম রয়েছে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম আর এরপর মিলিগ্রাম রয়েছে, যেটা তোমাদের লাগবে না। তাহলে তোমরা এই কথা মুখস্থ করে রাখবে। দেখো 1 কিলোগ্রাম, যখন এই 1 কিলোগ্রাম সমান সমান কত হেক্টোগ্রাম হবে, তখন এই 1 এর সঙ্গে 10 গুণ হবে। 1 কিলোগ্রাম সমান সমান কত, এর সঙ্গে 10 গুণ করে দাও, তাহলে 10 হেক্টোগ্রাম। 1 কিলোগ্রাম সমান সমান কত ডেকাগ্রাম,
100 ডেকাগ্রাম, 100 ডেকাগ্রাম, কারণ এই 10-এর সঙ্গে তখন আবার 10 গুণ হবে। এবারে এই 100 ডেকাগ্রামের সঙ্গে আবার 10 গুণ হবে, তাহলে 100-র সঙ্গে 10 গুণ করলে 1000 গ্রাম হয়। তাহলে 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম পাচ্ছি আমরা? 1000 গ্রাম। তাই জন্য করে আমরা এখানে লিখেছি 5 কিলোগ্রাম সমান সমান 5000 গ্রাম। 55 গ্রাম 5000 গ্রামের, 5000 গ্রামের, দেখো 55 গ্রাম 5000 গ্রামের কি এত অংশ হতে পারে? এত অংশ, কারণ 5 কিলোগ্রামের মধ্যে থেকে বা 5000 গ্রামের মধ্যে তো এই 55 গ্রাম রয়েছে। এবারে দেখো 55 গ্রাম 5000 গ্রামের শতকরা, শতকরা, তাহলে শতকরা যখন বলবে তখন 100 দিয়ে সিম্পল গুণ করতে হবে। তাহলে এটা তোমরা মনে রাখবে যে যখন শতকরা বলবে 100 দিয়ে আমাদেরকে গুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা কেটে নেব, 0 0 0 0 কেটে নিলাম। এবার 55 আর 50, তাহলে 5 দিয়ে কাটলে 5 11 55 আর 5 10 50, তাহলে সমান সমান পাচ্ছি 11 10। তাহলে এত পার্সেন্ট আমরা 10 দিয়ে যদি 11 রাফে ভাগ করে নিই তাহলে 1 10 1, তাহলে 1 পূর্ণ 1-এর 10, তাহলে 1 পূর্ণ 1-এর 10%। তাহলে শতকরা এত অংশ। 5 অঙ্কে বলছে 1.25 টাকা, 1.25 টাকা 5 টাকা শতকরা কত অংশ? তাহলে 1.25 টাকা 5 টাকার, তাহলে 5 টাকার মধ্যে থেকে কত অংশ? তাহলে 5 টাকার কত অংশ হতে পারে? 1.25 বাই 5 অংশ। এবার আমরা শুধু সিম্পল শতকরা কথাটা লিখে দেব। তাহলে 1.25 টাকা 5 টাকার শতকরা, তাহলে শতকরা কথাটা যখন আসবে তখন 100 দিয়ে গুণ হবে। তাহলে 1.25 বাই 5 ইন্টু 100 লিখে দিলাম। আর এদিকে এই পয়েন্টটা তোলার জন্য একটা 1 লিখলাম আর তারপরে দুটো ঘর রয়েছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে 100-র সঙ্গে এটা কাটাকুটি উপর নিচে 100 কেটে দিলাম। 5 দিয়ে 125 কাটলে প্রথমে 12-এর মধ্যে 5-এর নামটা 5 দুগুণে 10, 12 থেকে 10 কমে গেলে 2 থাকে, 2 আর পাশে 5 রয়েছে, তাহলে 25, তাহলে 5 5 25 সমান সমান 25%। তাহলে 1.25 টাকা 5 টাকার 25%। এবার 6 অঙ্কটা দেখো। 6 অঙ্কে বলছে 16 লিটার 1000 লিটারের শতকরা কত অংশ? তাহলে 16 লিটার 1000 লিটারের, তাহলে 16 লিটার 1000 লিটারের কত অংশ হবে? 16 লিটার 1000 লিটারের এত অংশ হবে, এত অংশ, কারণ 1000 লিটারের মধ্যে থেকে তো এই 16 লিটারটা রয়েছে। তাহলে 16 লিটার 1000 লিটারের 16/1000 অংশ হবে। এবারে 16 লিটার 1000 লিটারের 1000 লিটারের শতকরা, তাহলে শতকরা কত অংশ সেটা আমাদেরকে হিসাব করতে হবে। শতকরা কত থাকলে আমি বলেছি সিম্পল 100 দিয়ে তোমরা গুণ করে দেবে, তাহলে 100 দিয়ে গুণ করে দেবে পার্সেন্ট। তাহলে এবার 0 0 কেটে যায়, 0 0 কেটে যায়, 16 আর 10 রয়েছে, তাহলে 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16 আর 5 দুগুণে 10, তাহলে হয়েছে 8-এর 5 দিয়ে 8টা প্রথমে ভাগ করে নেব। তাহলে 5-এর নামটা 5-একে 5 3 থাকে, দশমিক দিলে 0 এখানে নেওয়া যায়, দশমিক দিয়ে 0 নিলাম, আর 5 6 30, 5 6 30, তাহলে আমরা পেলাম 1.6, তাহলে সমান সমান 1.6%। 2-এর দাগে বলছে একটি বাড়ির 5 ভাগের 1 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত অংশ রং করা বাকি আছে হিসাব করি। তাহলে আমরা লিখব বাড়িটির রং করা হয়েছে, বাড়িটির রং করা হয়েছে, তাহলে বাড়িটির রং করা হয়েছে কত অংশ? 1/5, মানে 5 ভাগের 1 অংশ রং করা হয়েছে। তাহলে এর শতকরাটা আমরা নির্ণয় করে নিলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি পরের লাইনে বাড়িটির রং করা হয়েছে শতকরা
তাহলে শতকরা কথাটি থাকলে তোমরা 100 দিয়ে গুণ করবে, আমি আগে বলেছি। তাহলে 100 দিয়ে গুণ করে নিলে এত পার্সেন্ট আমরা লিখতে পারি। তাহলে 100 দিয়ে যেহেতু গুণ করছি, তাহলে 100 দিয়ে যদি আমরা 5 দিয়ে 100 যদি কাটি, তাহলে 5 কুড়িং 100 সমান সমান 20%। তাহলে আমরা লিখব অতএব বাড়িটির রং করা হয়েছে 20%। এখানে জিজ্ঞাসা করেছে কি বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। তাহলে আমরা লিখব অতএব বাড়িটির রং করা বাকি আছে। তাহলে রং করা বাকি আছে কত পার্সেন্ট? 100%-এর মধ্যে থেকে 20% রং করা হয়ে গিয়েছে। তাহলে 100 - 20% সমান সমান 80%। তাহলে 80%। তাহলে এবার 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কে কি বলছে দেখো, বলছে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। 30% ছাত্রী মানে কি 100 জনের মধ্যে 30 জন ছাত্রী রয়েছে। তাহলে আমরা লিখতে পারি নূরজাহানের শ্রেণীতে 100 জনের মধ্যে ছাত্রী আছে 30 জন, তাই তো 30% বলেছে। তাহলে 100 জনের মধ্যে 30 জন ছাত্রী। তাহলে এবার আমরা লিখব নূরজাহানের শ্রেণীতে একজনের মধ্যে, তাহলে একজনের মধ্যে ছাত্রী কি কম থাকবে, তাহলে 30/100। তাহলে নিচে 100টা ভাগ হয়ে যায়, আমরা জানি এমন অঙ্ক তোমরা অনেকবার করেছো। এবারে বলছে নূরজাহানের শ্রেণীতে কতজন মোট ছাত্রছাত্রী? 60 জন। তাহলে নূরজাহানের শ্রেণীতে 60 জন ছাত্রছাত্রী রয়েছে। তাহলে 60 জনের মধ্যে ছাত্রী আছে। তাহলে দেখো 100 জনের মধ্যে 30 জন ছাত্রী, একজনের মধ্যে ছাত্রী কি কমে যাচ্ছে। 100 জনের মধ্যে যদি 30 জন হয়, একজনের মধ্যে অনেক কম হবে, ওই জন্য করে 100টা ভাগ হয়ে গেল। এবার বলছে 60 জনের মধ্যে কতজন ছাত্রী? তাহলে এই 60টা গুণ হয়ে যাবে 30/100-র সঙ্গে। 30/100-র সঙ্গে 60 গুণ। তাহলে এবার 0 0 আমরা কেটে দেবো, তারপর এটাও 0 0 কেটে দিলাম। তাহলে 3 × 18 জন। তাহলে ছাত্রী রয়েছে কতজন? 60 জনের মধ্যে 18 জন। আর এখানে আমাদের জিজ্ঞাসা করেছে কি শ্রেণীতে মোট কতজন ছাত্র রয়েছে। তাহলে আমরা লিখব অতএব নূরজাহানের শ্রেণীতে ছাত্র আছে কতজন আছে? 60 জনের মধ্যে 18 জন যদি ছাত্রী হয়, তাহলে বাকিটা তো ছাত্র। তাহলে ছাত্র আছে এতজন। তাহলে 60 থেকে আমরা 18 বিয়োগ করলাম। 60 থেকে 18 বিয়োগ করলে কত থাকে? 42 জন। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা 4-এর অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো। 4-এর অঙ্কটা পড়ছি দেখো। 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে লিখি। খুবই সোজা অঙ্ক, আগের অঙ্কের মতো। 120 কিগ্রা মিশ্র সারের মধ্যে ইউরিয়া কত পার্সেন্ট? 60%। তাহলে 60% মানে কি আমরা বলতে পারি যে 100 কিলোর মধ্যে কত রয়েছে? 60 কিলো। তাহলে লিখে দিতে পারি। তোমরা ইউরিয়া ধরে করতে পারো, আবার পটাশ ধরেও করতে পারো। তো আমি ইউরিয়া ধরে করছি। তাহলে 4-এর দাগে আমরা লিখতে পারি যে 100 কিগ্রা সারে 100 কিগ্রা মিশ্র সারে 100 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া রয়েছে 60% বলেছে। তাহলে ইউরিয়া রয়েছে 60 কেজি বা কিগ্রা, আমরা লিখে দিচ্ছি 60 কিগ্রা। তাহলে 1 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া কত আছে? 100 কিগ্রা সারে যদি 60 কিগ্রা থাকে, তাহলে 1 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া কি কম রয়েছে? তাহলে 60/100 কিগ্রা। এবারে বলছে 120 কিগ্রা। তাহলে মোট আমাদের বলে দিয়েছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া অবশ্যই পূর্বের তুলনায় বেশি থাকবে। তাহলে 60/100 ইন্টু 120টা এর সঙ্গে গুণ হয়ে গেল। এবার 0 0 আমরা কেটে দিলাম।
এবার 10, এটাও 0 0 আমরা কেটে দিলাম। তাহলে পড়ে রয়েছে উপরে 6 আর 12, 6 12 কত 72, তাহলে 72 কিগ্রা। তাহলে মিশ্র সারে 120 কিগ্রার মধ্যে ইউরিয়া রয়েছে 72 কিগ্রা। তাহলে আমরা এবার লিখে দিতে পারি মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে জিজ্ঞাসা করেছে, তাহলে লিখে দিতে পারি অতএব মিশ্র সারে 120 কিগ্রার মধ্যে এর মধ্যে ইউরিয়া রয়েছে কত কিগ্রা 72 কিগ্রা। এবং বাকিটা কি, বাকিটা পটাশ, তাহলে আমরা লিখে দেবো এবং পটাশ রয়েছে তাহলে পটাশ কি রয়েছে 120 কিগ্রার মধ্যে 72 কিগ্রা ইউরিয়া, তাহলে 120 থেকে 72 আমরা বিয়োগ করলে বাকিটা যেটা সেটাই হচ্ছে পটাশ। তাহলে পটাশ রয়েছে 120 থেকে 72 যদি বিয়োগ যায় তাহলে কত হয়, এটা রাফে তোমরা করে নেবে। তাহলে 72 মানে এদিকে 28 রয়েছে আর ওদিকে 20, তাহলে 48 কিগ্রা। তাহলে আমি মুখে মুখে হিসাব করে লিখে দিলাম 48 কিগ্রা। 4 অঙ্কের পর এবার 5 অঙ্কটা দেখো। আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি, হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে বলছে স্কুলের খাতার দাম আগে 10 টাকা ছিল, এখন আমি সেই খাতাটা 12 টাকাতে কিনি। তাহলে আমরা লিখব খাতার পূর্বের দাম না লিখে আমরা খাতার আগের দাম লিখতে পারি, আগের দাম সমান 10 টাকা। তাহলে খাতা আগে কত টাকা ছিল 10 টাকা। এবার আমরা লিখব খাতার বর্তমান দাম, তাহলে খাতার বর্তমান দাম কত 12 টাকা। তাহলে খাতার দাম কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখব অতএব খাতার দাম বৃদ্ধি পেয়েছে, খাতার দাম বৃদ্ধি পেয়েছে। তাহলে খাতার দাম পূর্বের তুলনায় কত বৃদ্ধি পেয়েছে আমরা এটা হিসাব করলে পেয়ে যাব, বৃদ্ধি পেয়েছে কত 12 থেকে 10 বিয়োগ করলে তবে পাবো, তাহলে এত টাকা। তাহলে খাতার দাম বৃদ্ধি পেয়েছে কত টাকা 2 টাকা বৃদ্ধি পেয়েছে, সমান 2 টাকা। তাহলে 2 টাকাটা কিসের উপর বৃদ্ধি পেয়েছে 10 টাকার উপরে 2 টাকা বৃদ্ধি পেয়ে তবে 12 টাকা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 10 টাকাতে বৃদ্ধি পেয়েছে 10 টাকাতে বৃদ্ধি পেয়েছে কত টাকা 2 টাকা, কারণ 10 টাকার উপরে তো 2 টাকা বেড়েছে। আচ্ছা 10 টাকাতে বৃদ্ধি পেয়েছে 2 টাকা, এরকম না লিখে আমরা আগে তো লিখে দিতে পারি যে খাতার দাম 10 টাকাতে বৃদ্ধি পেয়েছে 2 টাকা। এবারে খাতার দাম 1 টাকাতে বৃদ্ধি পেয়েছে, তাহলে 10 টাকাতে 2 টাকা বৃদ্ধি পেয়েছে, 1 টাকাতে কম বৃদ্ধি পাবে, তাই 2/10 টাকা। এবারে দেখো, এবারে বলেছে যে 100 টাকা শতকরা কত বৃদ্ধি পেয়েছে জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা লিখব 100 টাকাতে বৃদ্ধি পেয়েছে কত 2/10 ইন্টু 100, এটা গুণ করে দিতে হবে এত টাকা। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, তাহলে সমান 20 টাকা। তাহলে 100 টাকার উপর খাতার দাম বৃদ্ধি পেয়েছে 20 টাকা। অতএব খাতার দাম শতকরা 20 টাকা বৃদ্ধি পেয়েছে বেড়েছে। বন্ধুরা এবার 6 অঙ্কটা দেখো। 6 অঙ্কে বলছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়, বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি। তাহলে সুমিত্রা আগে 4 টাকা দিয়ে সে বাড়ি থেকে স্কুলে যেতে পারতাম, এখন তাকে বাস ভাড়া 6 টাকা দিতে হয়। তাহলে আমরা লিখব সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে আগে বাস ভাড়া লাগতো,
লাগতো 4 টাকা, এখন লাগে 6 টাকা। এটা আমরা লিখে নিলাম। এবার তাহলে আমরা পেয়ে যাব যে তার কত টাকা বাস ভাড়া বেশি লাগছে। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব বাস ভাড়া বেড়েছে সমান সমান, তাহলে বাস ভাড়া বেড়েছে, আগে 6 টাকা হয়েছে 4 টাকা থেকে, তাহলে 6 বিয়োগ 4 সমান সমান 2 টাকা। তাহলে 2 টাকা বাস ভাড়া পূর্বের তুলনায় বেড়েছে। এবার দেখো এই 2 টাকাটা কিসের উপরে বেড়েছে? 4 টাকার উপর বেড়েছে। তাহলে আমরা লিখতে পারি যে 4 টাকায় বাস ভাড়া বেড়েছে, বাস ভাড়া বেড়েছে 2 টাকা। তাহলে 4 টাকা যখন বাস ভাড়া ছিল সেটা এখন 6 টাকা হয়েছে, তাহলে বাস ভাড়া বেড়েছে 2 টাকা 4 টাকায়। তাহলে 1 টাকায় বাস ভাড়া বেড়েছে, অবশ্যই 4 টাকায় বাস ভাড়া বেড়েছে 2 টাকা, তাহলে 1 টাকায় বাস ভাড়া কম বাড়বে। তাহলে ওই জন্য করে 2/4 অর্থাৎ 4টা এদিকে এসে ভাগ হয়ে গেল। এবারে আমাদেরকে জানতে চেয়েছে এখানে যে বাস ভাড়া শতকরা কত বেড়েছে। শতকরা মানে 100 টাকা, তাহলে 100 আমরা লিখলাম। 100 টাকায় বাস ভাড়া বেড়েছে 2/4, তাই নিশ্চয়ই 100 টাকায় বাস ভাড়া বেশি বাড়বে, তাই আমরা ইন্টু 100 করলাম। এবার দেখো 4 দিয়ে 100 কাটলে 4 25 সঙ্গে 100 আমরা জানি, তাহলে এবারে 2 25-এর সঙ্গে 2 গুণ করলে 50 হয়, তাহলে 50 টাকা। তাহলে আমরা লিখে দিতে পারি, আমরা লিখবো অথবা বাস ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে, 50 টাকা বেড়েছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এটা পুরো 5-এর অঙ্কের মতো। 7-এর অঙ্কটা দেখো। 7-এর অঙ্কে বলছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করি। তাহলে আগে কত টাকায় কিনতো? আগে 125 টাকায়, এখন সেটা হয়েছে 150 টাকা। তাহলে আমরা লিখবো 7-এর দাগে আগে চিনির দাম ছিল, আগে চিনির দাম ছিল 125 টাকা, 125 টাকা, 125 টাকা। এখন চিনির দাম সমপরিমাণ চিনি, কত চিনি এখানে বলে দেয়নি, তাই আমরা এরকম লিখতেই পারি যে আগে চিনির দাম ছিল 125 টাকা, এখন চিনির দাম 150 টাকা। অতএব চিনির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। তাহলে চিনির দাম কত বেড়েছে? 150 থেকে 125 বিয়োগ করলে আমরা পাবো 150 থেকে যদি আমরা 125 বিয়োগ করে দিই তাহলে সমান সমান 25 টাকা, 25 টাকা। তাহলে চিনির দাম বেড়েছে পূর্বের তুলনায় 25 টাকা। তাহলে আমরা লিখব, তাহলে এই 25 টাকাটা কিসের উপর বাড়লো? 125 টাকার উপর। 125 টাকার উপর 25 টাকা বেড়ে গিয়ে হয়েছে 150 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 125 টাকা, 125 টাকাতে চিনির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে। তাহলে 125 টাকাতে চিনির দাম বেড়েছে কত? 25 টাকা বেড়ে তবে সেটা 150 টাকা হয়েছিল। আমরা লিখে দিলাম যে 125 টাকাতে চিনির দাম বেড়েছে 25 টাকা। তাহলে 1 টাকাতে চিনির দাম বেড়েছে, তাহলে 1 টাকাতে চিনির দাম কম বাড়বে, তাই জন্য 25/125 এদিকেরটা এসে এদিকে ভাগ হয়ে গেল। এবারে শতকরা বের করতে বলেছে, তাহলে 100 টাকাতে কত বেড়েছে আমরা সেটা হিসাব করব। তাহলে 100 টাকাতে চিনির দাম বেড়েছে, নিশ্চয়ই 1 টাকাতে যা বেড়েছে তার তুলনায় বেশি, তাই জন্য করে 1 টাকাতে যে হিসাবটা ছিল অর্থাৎ 25/125 এটার সঙ্গে 100টা গুণ হয়ে যাবে। এবার কাটাকুটি আমরা করব। 25 দিয়ে 125 যদি আমরা কাটি তাহলে হয় 5 25 সঙ্গে 125, 5 দিয়ে 100 কাটলে 100, তাহলে সমান সমান 20 টাকা, 20 টাকা। তাহলে আমরা এবার লিখে দিতে পারি অতএব এখন চিনির দাম শতকরা কত বেড়েছে, অতএব এখন চিনির দাম শতকরা
20 টাকা বেড়েছে। তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? 20 টাকা। এবার 8 অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখাবো। দেখো 8 অঙ্কে কি বলছে, দেখো রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব কর। শেফালির থেকে রোজিনা বেশি অঙ্ক করেছে, তাহলে শেফালির থেকে রোজিনা বেশি অঙ্ক করেছে, কতগুলো? রোজিনা করেছিল 90টি আর শেফালি করেছিল 65টি। তাহলে 90 থেকে 65 বিয়োগ করলে আমরা পাবো, তাহলে 65, 70, 80, 90, তাহলে 25টি অঙ্ক। তাহলে শেফালির থেকে রোজিনা বেশি অঙ্ক করেছে কত? রোজিনা বেশি অঙ্ক করেছে 25টি। তাহলে এই 25টি অঙ্ক সে কার উপর করেছে? 65টি অঙ্কের উপরে, অর্থাৎ শেফালির অঙ্কের উপরে। তাহলে আমরা লিখতে পারি যে রোজিনা 65টি অঙ্কের না দিয়ে অঙ্কে দিই, তাহলে রোজিনা 65টি অঙ্কে বেশি করেছে 25টি অঙ্ক। তাহলে রোজিনা 65টি অঙ্কে বেশি অঙ্ক করেছে কত? 25টি অঙ্ক। তাহলে রোজিনা 65টি অঙ্কের উপরে আরো 25টা বেশি করে তবে 90টা করেছে। তাহলে ওই জন্য আমরা লিখলাম যে রোজিনা 65টি অঙ্কে বেশি করেছে 25টি অঙ্ক। তাহলে রোজিনা একটি অঙ্কে বেশি করেছে 25 বাই এপারের 65টা নিয়ে এলাম, 65টি অঙ্ক। এবারে আমাদের শতকরা বের করতে বলেছে, তাহলে আমরা লিখব রোজিনা 100টি অঙ্কে বেশি করেছে। তাহলে 100টি অঙ্কে সে নিশ্চয় বেশি অঙ্ক করবে পূর্বের তুলনায়, মানে একটির তুলনায়। তাই জন্য করে আমরা একটির যে হিসাব রয়েছে 25 বাই 65, তার সঙ্গে 100 সেভ গুণ করে দেব, এতটি অঙ্ক। তাহলে এখানে আমরা কেটে দেব, 5 দিয়ে কাটলে 5 কুড়িং 100, আর এটা হচ্ছে 5 একে 5, 6-এর মধ্যে 5 এক দাগ যায়, তাহলে 5 একে 5 আর 3 5 15, 13 রয়েছে। তাহলে হচ্ছে উপরে হচ্ছে 25, 25-এর নামটা 25 10-কে 250, আর এদিকে তাহলে 500, উপরে 500 আর নিচে 13। তাহলে এটা যদি আমরা ভাগ করি পাশে, 13 দিয়ে 500 ভাগ করলে দেখো 13 নামটা 3 তেরং 39, 4 তেরং 52, তাহলে 3 তেরং 39, 50-এর মধ্যে 39, তাহলে এপারে 11 আর পাশে 0, 110, 5 তেরং 65, 6 তেরং 78, 7 তেরং 91, 8 তেরং 104, 8 তেরং 104, তাহলে 6 থাকছে, তাহলে 38 পূর্ণ 6-এর 13। তাহলে রোজিনা বেশি অঙ্ক করেছে কত পার্সেন্ট বেশি অঙ্ক করেছে? 38 পূর্ণ 6-এর 13% দিয়ে দেবো, শতকরা যেহেতু বলেছিল। তারপর বলছে যে শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। তাহলে শেফালি কত অঙ্ক করেছিল? তাহলে আমরা এখানে লিখব যে রোজিনার থেকে শেফালি কম অঙ্ক করেছে রোজিনার থেকে শেফালি কম অঙ্ক করেছে কতগুলি কম? আমরা কিভাবে পাবো? রোজিনা 90টি করেছিল, সেখান থেকে 65 বিয়োগ করলে আমরা পাবো, তাহলে সমান 25টি। তাহলে 25টি অঙ্ক সে কম করেছে, 25টি। তাহলে আমরা লিখতে পারি কি যে সে 25টি অঙ্ক কার উপর কম করেছে? 90টি অঙ্কের উপর সে 25টি কম করেছে। তাহলে আমরা লিখব 90টি অঙ্কে শেফালি কম অঙ্ক করেছে লিখে দিলে ভালো হয়, অঙ্ক করেছে কতগুলি? 25টি। তাহলে 25টি সে কম অঙ্ক করেছে। তাহলে 90টি অঙ্কে সে 25টি অঙ্ক কম করেছে। তাহলে
একটি অঙ্কে শেফালি কম অঙ্ক করেছে কতগুলি? তাহলে একটি অঙ্কে সে কম করেছে কত? আগের তুলনায় কম, 25/90টি। এবারে কত বলছে যে শতকরা কত কম করেছে? তাহলে 100টি অঙ্কে শেফালি কম অঙ্ক করেছে, কারণ আমরা 25/90 ইন্টু 100, তাহলে এইরকম যখন থাকে তখন 25/90 ইন্টু 100 গুণ করতে হয়, তাহলে 100 দিয়ে দিলাম। এবার 0 0 কেটে দাও, তাহলে উপরে রয়েছে 250 আর নিচে 9, তাহলে 9 দিয়ে 250, তাহলে 9 নামতা 9 দুগুণে 18, তাহলে 7 0 8 লং 7 লং 63, 7 লং 63 7 থাকে, তাহলে 27 পূর্ণ 7-এর 9, তাহলে 27 পূর্ণ 7-এর 9% অঙ্ক সে কম করেছে। এবার 9-এর অঙ্কটা দেখো। সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2-3% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? হিসাব করে দেখি। দেখো, সুহাসবাবু তার মাসিক আয়, তিনি যত টাকা ইনকাম করেন সেই টাকার মধ্যে 66.2-3% খরচ করেন, আর সেই খরচটা কত? 3250 টাকা। তাহলে তিনি মাসে ইনকাম করেন যেটা, সেটা পুরো 100%। তাহলে সেই 100% মানে কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি 9-এর দাগে সুহাস বাবুর আয়ের 66.2-3% সমান সমান কত টাকা বলেছে? 3250 টাকা। তাহলে তার আয়ের 66.2-3% সমান সমান এত টাকা। তাহলে আমরা লিখতে পারি সুহাস বাবুর আয়ের 1% সমান সমান কত? 3250 বাই 66.2-3, এটা নিচে চলে আসবে। তাহলে এটা আমরা এখান থেকে পূর্ণ সংখ্যাটা আমরা গুণ করে নিই। 3 × 8 = 180, আর 3 × 8 = 198, 198 আর 2 200, তাহলে 200/3 টাকা। এবারে বলছে 100% আমাদের বের করতে হবে শতকরা। তাহলে সুহাসবাবুর আয়ের 100% সমান সমান কত? তাহলে 100% আমরা জানি 100টা গুণ হবে এখানে, তাহলে 3250 বাই, আচ্ছা উপরে 100টা গুণ হবে, আর এই যে 200/3, এখানে যে 200/3 রয়েছে, এই 200/3-এ যদি আমরা পাল্টে নিই, অর্থাৎ নিচের অংশটা উপরে তুলে দিই আর উপরের অংশটা নিচে দিই, তাহলে কেমন হবে? এখান থেকে আমরা 3টা উপরে নিয়ে নিলাম আর 200টা নিচে রেখে দিলাম, এটাই নিয়ম। আর এদিকে তাহলে উপরে 100টা গুণ হবে। তাহলে এই অঙ্কটা তোমরা অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবে, 200/3 যেটা রয়েছে, এখানে 200টা উপরে রয়েছে আর 3টা নিচে রয়েছে, এই 3টাকে আমাদের উপরে তুলে নিতে হবে, অর্থাৎ একেবারে যেটা মাঝখানের যে রেখাটা রয়েছে তার উপরে নিয়ে যেতে হবে, আর 200 যেটা রয়েছে সেটা এটার উপরে রয়েছে, সেটাকে নিচে নামিয়ে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এবার 0 0 আমরা কেটে দেব, এটাও 0 0 কেটে দিলাম, আর 2 দিয়ে 3250টা কাটলাম, তাহলে 3-এর মধ্যে 2-এর নামতা, 2 × 2, তাহলে 1 আর 2 পাশে পড়ে রয়েছে, তাহলে 12 মানে 6 দুগুণে 12 আর 50 মানে তো 25, তাহলে 1625 টাকা। এবার এটা আমরা গুণ করলে তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6, 1 7, 3 4 18, 8 হাতে 1, 3 1 3 1 4, তাহলে 4875 টাকা। এই জায়গাটা তোমরা খেয়াল রাখবে। তাহলে আমরা লিখে দিতে পারি, অতএব সুহাস বাবুর মাসিক আয় 4875 টাকা। তাহলে সুহাসবাবু মাসে কত টাকা ইনকাম করেন? 4875 টাকা, এত টাকা তিনি ইনকাম করেন। 1.2-এর অধ্যায়ে তোমাদের মোট এই অঙ্কগুলিই ছিল। 10-এর দাগের অঙ্কটা করতে হবে না। নিচে মোট ছোট ঘরগুলি 10% ঘরে লাল রং আর 40% ঘরে হলুদ রং দিই, এগুলো করতে হবে না, এটা পরীক্ষাতে পড়বে না। তাহলে 10-এর দাগেরটা করতে হবে না। 1 থেকে 9-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে আমি তোমাদের জন্য সমাধান করে দেখালাম। তো এই অঙ্কগুলো তোমরা দেখবে, অবশ্যই আশা করি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।